যেন উনি ওই সিদ্ধান্ত নেওয়ার আগে ফজরে নামাজ পড়েছেন, কোরআন তিলাওয়াত করেছেন, তারপরে সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত। এটার জন্য তো জাতি তাকে স্মরণ করবে। এটা তো ইউনূস সাহেবের শক্তি বাড়াই দিয়েছে। এত সহজ না তো ইউনূস সাহেবকে ফেলে দেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্র নিজের চোখ দিয়েই বাংলাদেশের পলিটিক্স বিশ্লেষণ করবে, সিদ্ধান্ত নেবে। গ্লোবাল টাইমস থেকে তারা বলে দিয়েছে, কিন্তু তোমরা তো পাকিস্তানের সাথে 4 দিন টেকতে পারো না, আর আমার সাথে কীভাবে টেকবা? সরকারি কর্মকর্তা কর্মচারীদের 8 দিনের মধ্যে বিদায় করা যাবে, এটা কিসের কারণে? এটা কি প্রয়োজন হলো? প্রচণ্ড সমালোচিত বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে যদি এই সরকারকে চলতে হয়, আমি মনে করি তাহলে এই সরকার জনগণের প্রতি আস্থা রাখে না। একটা প্রসঙ্গে যদি বলি, যদি এই পরিস্থিতিতে এখন যেটা দাঁড়িয়েছে, সরকার তো সব পক্ষের সাথে কথা বললো এবং তাদের স্টেটমেন্ট দিয়েছে, তার দলগুলো স্টেটমেন্ট দিয়েছে। এখন ডক্টর ইউনূসের প্রশাসনের ভবিষ্যৎ কি দেখেন? ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জাস্ট আপনি প্রশ্নের উত্তর দেওয়ার আগে সোহরাব ভাইয়ের কি সুন্দর বলছে সোহরাব ভাই, কিছু অংশ আমি যেটা বলতেছি, আমি কিন্তু বলতেছি গণতান্ত্রিক রাষ্ট্রের সেনাবাহিনী করণীয় কি। কিন্তু সোহরাব ভাই যে উদাহরণগুলি দিয়েছে, সেখানে সেনাবাহিনী তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, গণতন্ত্র ছিল না। সেই ক্ষেত্রে সেনাবাহিনী তার ভিন্ন ফাংশন। আর যখন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীকে কনস্টিটিউশনকে আপহোল্ড করতেই হবে। হ্যাঁ, তার কারণ আপনি দেখেন, সহজভাবে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে বাইডেনের সাথে যখন পরাজিত হয়েছিল, তখন কিন্তু সেনাবাহিনীকে উৎসাহিত করেছিল ক্ষমতা নেওয়ার জন্য। সেনাবাহিনী অফিসাররা কী বলেছিলেন? সহজ উত্তর দিয়েছিলেন যে আমরা তো আপনার কথা অনুযায়ী কিছু করব না, আমরা কনস্টিটিউশন রেখে শপথ করেছি, স্পর্শ করে ওই কনস্টিটিউশনকে আমরা আপহোল্ড করব। এটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু এই ধরনের কথা। আমি কিন্তু বলতেছি না সেনাবাহিনী প্রধানের খারাপ কাজ, ঐতিহাসিক ভূমিকা উনি পালন করেছেন, যে কথা সোহাব ভাই বলেছে, আমরা সকলেই প্রশংসা, 5 আগস্টের যে প্রশংসনীয়। এবং বিশেষ করে তার আগে যখন আমাদের অনেকে সেনাবাহিনী, আমাদের ছাত্ররা বলেছিল, স্যার উনি কিন্তু খুব পায়াস, নামাজ পড়ে। বিভিন্ন জায়গায় দেখেছি, আমি শুনেছিও, যে উনি ওই সিদ্ধান্ত নেওয়ার আগে ফজরে নামাজ পড়েছেন, কোরআন তিলাওয়াত করেছেন, তারপরে সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত। এটার জন্য তো জাতি তাকে স্মরণ করবে। আমার বক্তব্য হচ্ছে, উনি ওই পয়েন্টে থেকেই যেন বিদায় নিতে পারে, মানুষ তো চিরদিন থাকবে না। অর্থাৎ ওনার প্রশংসাটা করিয়ে জাতির জন্য কন্ট্রিবিউট করে চলে যেতে পারে। দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে, কনস্টিটিউশনকে আপহোল্ড করে কাজ করলে হবে কি, পরবর্তী পর্যায়ে যারা ওই পদগুলোতে আসবে তারাও এটাকে অনুসরণ করবে। এই জন্য আমি বলছি যে এইভাবে করা উচিত, এবং সেইটাও যদি এখনও লক্ষ্য রাখে, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ইউনূস সাহেবের প্রতি আমার একটু আস্থা এই জন্য আছে, কারণ উনি অত্যন্ত বিজ্ঞ এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার। হ্যাঁ, উনি ন্যাশনাল প্লেয়ার, ওনাকে আমি বলবো না, খুব ইন্টারন্যাশনাল প্লেয়ার। তবে উনি সেই গণতান্ত্রিক রাষ্ট্রের ধ্যান ধারণার উপর বিশ্বাস করে, আমার মনে হয় সেদিকে আগাবে, অগ্রসর হবে। আর আমি যেটা বলি, আমার কিন্তু এখনও বিএনপির প্রতি বিশাল আস্থা এই জন্যই যে যেই ক্রাইসিসটা তারা কেটে এইভাবে পার্টিটাকে ইনট্যাক্ট রেখেছে, আমার মনে হয় এই ক্রাইসিস তাদের জন্য সহজ ব্যাপার। হয়তো বা তারা একটা টাইম নিচ্ছে। এই পলিটিক্সে তো একটা খেলা আছে, আপনার যে পলিটিক্সের গেমটা হলো বড় জিনিস। সোহরাব ভাই যেটা বললেন, তারা চিন্তা করতে পারে যে -2 করে ফেলায় কিনা। তারপর ওই যে আপনার চুন খেয়ে মুখ পুড়ছে দই দেখলে ভয় লাগে, এই মনে একটা অবস্থা হতে পারে। তারাও চিন্তা করতে পারেন, তাদেরও তো বিশাল খোঁজ খবর আছে। সেই ক্ষেত্রে আমি বলবো, আমার মনে হয় 7, 8, 10 দিন আমি দিয়ে আপনাদের সামনে এই জন্য বলতেছি, আর একটা ক্রাইসিস আছে। আমি বলছি, ডক্টর ইউনূসের প্রশাসনের কোনো অনিশ্চয়তা দেখেন কিনা? আমি কিন্তু বলি না, অনিশ্চয়তা আমি দেখতেছি না। কেন? যে কথা সোহরাব ভাই বললেন যে 75 সালের পর থেকে এবং তার আগে থেকে এক্সটার্নাল অ্যাক্টরসগুলো অ্যাক্টিভ আমার দেশে। আপনি একটা স্টেটমেন্ট দেখেন না, 2 দিনের আগের একটি স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘের, এটা তো ইউনূস সাহেবের শক্তি বাড়াই দিয়েছে। এত সহজ না তো ইউনূস সাহেবকে ফেলে দেওয়া। আমি এই শব্দটা ইউজ করলাম, এত সহজ না, ইটস নট সো ইজি অ্যাট অল। হ্যাঁ, কারণ বুঝতে হবে কোথা থেকে কী হয়েছে। কয়েকদিন আগের একটা ঘটনা আপনাকে বলি, ঐতিহাসিক ঘটনা। পাকিস্তানের সাথে ইন্ডিয়া যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ তো ট্রাম্প সাহেব তার করণীয় কী ছিল, যুদ্ধের সাথে সাথে সে কী বলেছে আমরা সবাই জানি, এটা আমার ব্যাপার না,
এটা পাকিস্তান ইন্ডিয়ান ব্যাপার, কোনো অর্থাৎ ইন্টারফেয়ার আমি করবো না, দুইজন করো। লাস্টে যে ঘটনাগুলি ঘটলো, যেভাবে রিকোয়েস্ট করলো যে তাড়াতাড়ি সিজ ফায়ারে যাও, তাড়াতাড়ি সিজ ফায়ারে যাও, ট্রাম্প সাহেব কী বললো, ওইটা তার নিজের মধ্যে গোপন রাখেন নাই। অর্থাৎ জাতির উদ্দেশ্যে যখন মোদি সাহেব ভাষণ দিবেন তার আধা ঘন্টা আগে ট্রাম্প ওপেন করে দিল এইটা আমার ইন্টারফেয়ারে সিজ ফায়ার হয়েছে। অর্থাৎ তাদেরও বোঝা উচিত যে এই দেশের রাজনীতি এখন আর অন্যের চোখ দিয়া তারা বিশ্লেষণ করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র নিজের চোখ দিয়েই বাংলাদেশের পলিটিক্স বিশ্লেষণ করবে, সিদ্ধান্ত নেবে। ওই যেটা আপনার আগে হয়েছে 1/11-এর পরে, আমার মনে হয় এই চিন্তাটা যদি কেউ করে থাকে দারুণ ভুল হবে, কারণ ওই এক্সটার্নাল অ্যাক্টরস এখনও শক্তিশালী। আর ইউনূস সাহেবের বড় একটা গুণ হচ্ছে, সেটা হলো মার্জিতভাবে ঠান্ডা মাথায় চীনের সাথে কীভাবে একটা সম্পর্ক তৈরি করছে। কারণ এই চীনের সাথে ইন্ডিয়ান রিলেশনশিপটা অত তাড়াতাড়ি সহজ হবে না, কারণ মাঝে মাঝে 3 দিন আগে তারা ভয় দেখাইছে কোথাও অরুণাচলে, তারা ট্যাঙ্ক রেডি রেখে ভয় দেখিয়েছে। আরেকটা কী কথা বলে, এখন সহজভাবে তারা গ্লোবাল টাইমস থেকে তারা বলে দিয়েছে যে তোমরা তো পাকিস্তানের সাথে 4 দিন টেকতে পারো না, আর আমার সাথে কীভাবে টেকবা। তো এই যে মোরালি যে উইক হয়েছে, ওই উইকনেসটা একটু ডেভেলপ করতেছে আমার মনে হয় বাংলাদেশকে দিয়ে। তো এটাও আমি বলবো এটা সুবিধা হবে না। যে আমি সৌরভ হাসান, আপনি ওই একই প্রশ্ন, মানে ডক্টর ইউনূসের প্রশাসনের ইয়েটা মানে কোনো দেখেন অনিশ্চয়তা দেখেন কি? আমরা যদি সমস্যার স্বীকার করি তাহলে সমাধানের পথ বের হবে বা বের হওয়ার চেষ্টা থাকবে। যদি আমরা মনে করি বা এই অন্তর্বর্তী সরকারও যদি মনে করে কোনো সমস্যা নেই, আমরা যা করেছি সব কি বলে উত্তম, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমি রাজনৈতিক বিষয়ে বাদ দিই, বিএনপির সাথে বা অন্য দলের সাথে রাজনৈতিক বিরোধ, নির্বাচন কবে হবে সেসব বাদ দেয়। আজকে প্রতিটি পেশাজীবী এমনকি সরকারি কর্মকর্তা সহ তারা যে আন্দোলন করছে, মাঠে নামছে, এবং কিছু কিছু কিন্তু সরকার নতুন করে সমস্যা তৈরি করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের 8 দিনের মধ্যে বিদায় করা যাবে। এটা কিসের কারণে, এটা কি প্রয়োজন হলো সরকারের করার? মানে এমন কি যে সরকার রাষ্ট্র দেশ চালাতে পারছিল না, যে তাদেরকে 8 দিনের মধ্যে এবং 1979 সালের সামরিক আইন বলে বা সেই সামরিক আইন বলে সেটা করতে হবে। বহু নিন্দিত, প্রচণ্ড সমালোচিত বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে যদি এই সরকারকে চলতে হয়, আমি মনে করি তাহলে এই সরকার জনগণের প্রতি আস্থা রাখে না। সরকারকে চলতে হবে গণতান্ত্রিক আইন দিয়ে। গণতন্ত্রের জন্যই মানুষ জীবন দিয়েছে, 1400 মানুষ কী বলে আত্মোৎসর্গ করেছে, এবং এখনও অনেকে হাসপাতালে কাতরাচ্ছে। সুতরাং এই মানে সব জায়গায় ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে কিন্তু সংকট উত্তরণ করা যাবে না। কেন এসব হলো, কেন 3 দিনের কেন 6 দিন প্রলম্বিত হলো ইশরাকের শপথ নেওয়ার যে বিএনপি নেতাকর্মীর যে আন্দোলন হলো, এবং তারা 6 দিন তার অ্যাপয়েন্টমেন্ট পায়নি 6 দিন ধরে। তবে বিএনপির মতো একটি দল বা যে কোনো দল তো ক্ষুব্ধ হতেই পারে যে তারাও তো এই সরকার ক্ষমতায় নেওয়ার জন্য তারাও তো অংশীদার বা তাদেরও তো সমর্থন আছে। দ্বিতীয় হচ্ছে যে সরকার অনেক ব্যাপারেই আগেও বলেছি যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, কিন্তু মিয়ানমারে করিডোর বা মানবিক চ্যানেল এ ব্যাপারে আলোচনা করেনি কোনো দলের সাথে। চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্বে, টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি সংস্থাকে দেওয়ার ব্যাপারে সরকার আলোচনা করেনি। স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ হয়েছে, এবং অন্য সরকার হলে হয়তো আরও বেশি ক্ষুব্ধ হতো। কিন্তু এখনও তারা কোনো কর্মসূচি দেয়নি, এক্ষেত্রে মাঠের কর্মসূচি। সুতরাং সরকারকে তার দুর্বলতাগুলো বুঝতে হবে, এবং দুর্বলতা বুঝে কোথায় দুর্বলতা আছে কি সেটি কাটানোর চেষ্টা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে হবে। তৃতীয়ত সরকার তো একটা কাঠামো, একটা মন্ত্রণালয়, বিভাগ ইত্যাদি, সব মন্ত্রণালয় কি সঠিকভাবে কাজ করতে পারছে? সব মন্ত্রণালয় তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি। যারা পারছে তাদের ব্যাপারে তাদের যেমন তিনি তিনি পুরস্কৃত করবেন, যারা পারেনি তাদেরও বোধহয় তিরস্কৃত করা দরকার।